নমস্কার, আমি অয়ন। প্রথমেই আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে যাব। ভোটের নিয়ম বদলে যাচ্ছে করোনায়। বাড়িতে বসেই ভোট দিতে পারবেন প্রবীণরা, 65 ঊর্ধ্বরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। বাড়ি থেকেই ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরা এবং কোয়ারেন্টিনে যারা আছেন তারাও, অর্থাৎ করোনা সন্দেহে, করোনা আক্রান্ত এবং প্রবীণ নাগরিকেরা তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। কোনো বুথে হাজারের বেশি ভোটার নয়, বাড়ানো হবে বুথের সংখ্যা। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। মান্নানদা, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জেনেছেন যে ভোটের বিধি নিয়ম বদল হচ্ছে এবং প্রথম প্রয়োগ হচ্ছে বিহার বিধানসভা ভোটে। কি বলবেন? না, আমরা প্রথম থেকেই বলেছি যে বিজেপি সরকার কায়েম হওয়ার পর থেকে সবকিছু কক্ষিগত করে দিচ্ছে। এখন সবটা তাদের নির্দেশে সবকিছু চলছে, তাদের স্বার্থ রক্ষা করার জন্য সমস্ত সংস্থাগুলো কাজ করছে। আর বিশেষ করে করোনা সংকটের জন্য, কোভিড-19 ফলে সারা বিশ্ব যখন এটাকে মোকাবিলা করছে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে, সেখানে আমাদের এই যে মানুষের সর্বনাশ হচ্ছে সেটাকে কেন্দ্রীয় সরকার নিজেদের পৌষ মাস হিসেবে দেখে নিতে চাইছেন। এই করোনাকে ইউটিলাইজ করে নিজেদের দলের স্বার্থ রক্ষা করতে যাচ্ছে, নিজেদের কি করে সুবিধা হয় মানুষের সর্বনাশকে ভিত্তি করে নিজেদের সব পৌষ মাস তৈরি করার একটা চেষ্টা হয়েছে। এটাই আমরা তো বারবার বলেছি কেন্দ্রীয় সরকারকে, এটা তার একটা প্রমাণ যে আমরা তো বারবার ভারতবর্ষের সমস্ত লোকই প্রায় বলছেন যে ভোটটা ইভিএম মেশিনে নয়, আপনি মেশিনে করুন, ব্যালট পেপারে করুন। তারা আংশিক ব্যালট পেপার আংশিকে করে রাখতে গেছেন। এখন ভোটার লিস্টে অনেকের বয়স যা থাকে, সাধারণ বয়স অনেক কম, এইসব ক্ষেত্রে দেখিয়ে ব্যালট পেপার কিছু ইভিএম মেশিন হবে, কিছু ব্যালট পোস্টাল ব্যালট হবে। এই যে একটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার একটা চেষ্টা হচ্ছে। কারণ মানুষের উপর যাদের আস্থা নেই, মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, এই করোনার সুযোগটাকে কাজে লাগিয়েছে। যেমন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করছে। ধন্যবাদ মান্নানদা। অর্থাৎ কংগ্রেসের অভিযোগ, করোনাকে হাতিয়ার করে ভোটে অন্যরকম কৌশল নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কি বলেছেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়, দেখে নেওয়া যাক। নির্বাচন কমিশন যে এই করোনার আবহে নতুন করে কিভাবে ভোট নেওয়া যাবে, যেখানে অনেক লোক আক্রান্ত হতে পারে, বয়স্করা অসুবিধায় পড়তে পারে, সেখানে নির্বাচন কমিশন যে ভেবে রেখেছেন এইটা খুব ভালো। কিন্তু তার সঙ্গে যদি ভোট দিতে হয় বাড়ি থেকে, তাহলে সেই মতো স্মার্টফোন ইত্যাদি ইত্যাদি সব লাগবে এবং নির্বাচন প্রসেসটা আরো ট্রান্সপারেন্ট হবে। এটা নতুন দিনের জন্য প্রস্তুত হওয়া এবং সেটার দিক থেকে আমি সমর্থনই করি। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য। এরকম একটা আবহাওয়াতে যেভাবে করোনা বাড়ছে এবং মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে, মানুষকে সতর্ক থাকতে হবে, সেই সব দিক চিন্তা ভাবনা করেই এটা সিদ্ধান্ত হয়েছে এবং আমি একদম সাধুবাদ জানাই। এবং তার জন্য যদি বুথের সংখ্যা অনেক বাড়াতে হয়, সেক্ষেত্রে মানুষের জন্য ইলেকশন কমিশন ভেবেছে দুটোই মানুষের জীবনে দরকার আছে। মানুষের জীবনে ইলেকশনও ডেফিনেটলি দরকার আছে, কিন্তু মানুষের শরীরের কথা ভেবে, মানুষের সতর্কতার কথা ভেবে। এইবারে চলে আসছি নাইসেডের অধিকর্তা, যিনি গত কয়েকদিন ধরে হোম কোয়ারেন্টিনে ছিলেন, তাকে ভর্তি করা হলো হাসপাতালে, অসুস্থতা বাড়ায়। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্রর সঙ্গে। অভিজিৎ, কি খবর রয়েছে? গত সোমবারই বেলেঘাটা নাইসেড, অর্থাৎ যেটা কেন্দ্রীয় সংস্থা যারা রাজ্যে প্রথম করোনা পরীক্ষা কেন্দ্র ছিল, সেই বেলেঘাটা নাইসেডের অধিকর্তা ডক্টর শান্তা দত্ত তিনি করোনা আক্রান্ত হন এবং মঙ্গলবার দিন তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন এবং পরীক্ষা করে তারা তাকে বাড়িতেই থাকতে বলেন। তার সেরকম কোনো উপসর্গ ছিল না এবং মুখ্যমন্ত্রীও তাকে আরোগ্য বার্তা পাঠান, পুষ্পস্তবক পাঠান। কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে তার সামান্য অস্বস্তি হতে শুরু করে এবং তারপরই বেলেঘাটা ইএম বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে যান। চিকিৎসকরা তার সিটি স্ক্যান করেন এবং সেখানে নিউমোনিয়া পাওয়া যায় এবং তার সেই কারণেই সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করানো হয়। তবে চিকিৎসকরা জানাচ্ছেন কোনো আতঙ্কের কারণ নেই, সামান্য উপসর্গ বৃদ্ধি পাওয়াতেই নাইসেডের অধিকর্তা তাকে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ধন্যবাদ অভিজিৎ। আরজি করে শিশু মৃত্যুর 10 দিন পর পরিবারকে খবর, এমন অভিযোগে হাইকোর্টে মামলা, আর তাতেই হাইকোর্টের ক্ষোভ প্রকাশ।
দোষ প্রমাণ হলে কাউকে রেয়াত নয়, শিশু বদলের অভিযোগও উড়িয়ে দেওয়া যায় না, মন্তব্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে রিপোর্ট তলব। হাসপাতালে ভর্তির পর থেকে শিশুকে দেখার জন্য হন্যে বাবা। 10 দিন পর সদ্যজাতর মৃত্যুর খবর পায় পরিবার, মামলা গড়ায় আদালত পর্যন্ত। 12 জুন চন্দননগর মহকুমা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন দেবযানী মণ্ডল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 13 জুন সদ্যজাতকে আরজি করে রেফার। চন্দননগর মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন মা। অ্যাম্বুলেন্সে সদ্যজাতকে আরজি করে নিয়ে আসেন বাবা বাবুন মণ্ডল। তার দাবি, বারবার আবেদন করার পরেও সদ্যজাতকে দেখতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 25 জুন সদ্যজাতর মৃত্যুর খবর জানতে পারে পরিবার। তাদের দাবি, 10 দিন আগেই 15 জুন শিশু মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল। 25 জুন সদ্যজাতর পচা গলা দেহ পরিবারকে দেওয়া হয়। পরিবারের দাবি, হাসপাতালে শিশু বদল হয়েছে, সন্তান ফেরত পেতে চেয়ে হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করে পরিবার। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে মামলার ভার্চুয়াল শুনানি হয়। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর উদ্দেশ্যে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, শিশু মৃত্যুর ঘটনায় কোনো অন্যায় থাকলে কাউকে রেয়াত করবে না আদালত। পরিবারে শিশু বদলের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। পুরো মামলাটা অনারেবল জাস্টিস সঞ্জীব ব্যানার্জি এবং অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্রের ঘরে হয় এবং ওনারা প্রথমেই বলেন যে তাদের ডিপ্রেস কন্ডোলেন্স তাদের ফ্যামিলিকে কনভে করার জন্য, এবং এটা আশ্বস্ত করেন যদি কোনো উল্টোপাল্টা কিছু হয়ে থাকে তাহলে কোর্ট সম্পূর্ণভাবে সাহায্য করবে। পরিবারের প্রশ্ন, কেন 10 দিন পর মৃত্যুর খবর দিল হাসপাতাল? ডিএনএ পরীক্ষার দাবি সদ্যজাতর পরিবারের। 7 জুলাইয়ের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এই শিশুর বাবা মা ডিএনএ পরীক্ষার দাবি করেছিল। শিশুর রক্তের নমুনার সঙ্গে মেলানো হবে বাবা মায়ের ডিএনএ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই মাত্র খবর। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে কথা বলে। সুজয়, কি খবর রয়েছে, বিস্তারিত জানাও। দেখো, চন্দননগরের যে দম্পতি তাদের শিশুকে আরজিকর হাসপাতালে ভর্তি করা এবং পরবর্তীতে তারা অভিযোগ করেছিল তাদের শিশু বদল করা হয়েছে, সেই ঘটনায় তারা আদালতের দ্বারস্থ হয়েছিল এবং আদালতের নির্দেশে আজ এই দম্পতির ডিএনএ টেস্টের বন্দোবস্ত করা হয় এবং কিছু সময় আগেই তারা আরজিকর হাসপাতালে ওই দম্পতি যান এবং তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং তাদেরকে জানানো হয়েছে মঙ্গলবারের মধ্যে তাদের রিপোর্ট দেওয়া হবে, অর্থাৎ ডিএনএ টেস্ট করা। ওই শিশুটির দেহের থেকে তারা ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়েছে এবং এই দম্পতির থেকে তার রক্তের মাধ্যমে সেই নমুনা সংগ্রহ করা হয়েছে এবং যদি রক্তের নমুনার সঙ্গে ডিএনএ ম্যাচ করানোর যদি দেখা যায় যে ওই দম্পতিরই ওই শিশুটি তাদেরই ছিল, সেটাই দেখানোর জন্য মূলত এই ডিএনএ টেস্ট করা হয়েছে এবং সেক্ষেত্রে যদি ম্যাচ না করে তাহলে দম্পতি জানিয়েছে তারা পরবর্তীতে আরো আইন পথে আরো উচ্চ আদালতে যাবে। ধন্যবাদ সুজয়। এবারে চলে আসছি আরো একটি গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই চীনা মাঞ্জা নিষিদ্ধ করেছে হাইকোর্ট। একাধিক বহুতল থেকে নজরদারি কলকাতা পুলিশের চীনা মাঞ্জা বন্ধ করতে। হাইকোর্টের নির্দেশে কলকাতায় নিষিদ্ধ চীনা মাঞ্জা। এই চীনা মাঞ্জাতেই বহুজন আহত হয়েছেন, মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। মা উড়ালপুলের পাশের বহুতল থেকে নজরদারি চালায় পুলিশ, কারণ মা উড়ালপুলেই দুর্ঘটনার ঘটনা ঘটেছে বহুবার। সম্প্রতি বারে বারে শিরোনামে এসছে চাইনিজ মাঞ্জা। মা ফ্লাইওভারে বারে বারে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই চাইনিজ মাঞ্জা। সেই চাইনিজ মাঞ্জার ওপরে নজরদারি করতেই এবার কলকাতা পুলিশ কিন্তু মা ফ্লাইওভার লাগোয়া যে হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে সেরকমই একটা বিল্ডিং থেকে বাইনোকুলার দিয়ে নজরে রাখছে কারা এই অঞ্চলে চাইনিজ মাঞ্জার ওড়াচ্ছে, ব্যবহার করছে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে যেটা নতুন করে শুরু হয়েছে, যে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে যে এখন থেকে মা ফ্লাইওভার লাগোয়া যে হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে তার ছাদে উঠে প্রত্যেক দিন কিন্তু বিকেল থেকে সন্ধে পর্যন্ত এইভাবেই কলকাতা পুলিশের যারা আধিকারিক, যারা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বাইনোকুলার চোখে দিয়ে এইভাবেই চাইনিজ মাঞ্জা যারা ব্যবহার করছেন তাদের দিকে নজর রাখবেন এবং যারা দোষী সাব্যস্ত হবেন, যারা এই চাইনিজ মাঞ্জা ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু একটি নতুন ভাবে কড়া আইন প্রণয়ন করা হচ্ছে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।
চলে যাচ্ছি রাজনীতির খবরে। নতুন বাড়িতে যেতেই নতুন সমস্যা। নতুন বাড়িতে গেছেন দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি। অন্তত দিলীপ ঘোষের তেমনই দাবি যে নতুন বাড়িতে যেতেই এই নতুন সমস্যা, নতুন বাড়িতে যেতেই তাকে হেনস্থা। অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। মন্ত্রী অবশ্য বলছেন রাজনৈতিক নয়, নিয়ম মেনেই কাজ হচ্ছে। বাড়ি বদলেছেন দিলীপ ঘোষ। গত সোমবার সল্টলেকের সিএল ব্লক থেকে নিউ টাউনের যোধভীম এলাকার ফ্ল্যাটে এসেছেন। আমি 35 বছরের বেশি বাড়ি ছেড়েছি, তাতে এটা 25 নম্বর ঠিকানা পাল্টালো আমার। বুধবার ওই বাড়ির কাছেই দিলীপ ঘোষকে হেনস্থার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি নিউজ 18 বাংলাকে বললেন তিনি আসতেই ওই ফ্ল্যাট নিয়ে তৎপর হয়েছে হিডকো। আমি যেদিনই বাড়িতে পা দিয়েছি কিছুই জানি না, ওখানকার কিছু লোক চলে এসছে মালিককে ধমকাতে, কেন থাকতে দিয়েছে। পরের দিন এনডিএমকে লোক চলে এলো, হিডকোর লোক চলে এলো, আপনার প্ল্যান কোথায়। আমি যতদূর শুনেছি 3 বছর আগে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, অনেক মানুষ তাতে ফ্ল্যাট কিনেছেন, কেউ খোঁজ খবর নেয়নি। হঠাৎ কি এমন হলো, আমি পা রাখতেই সমস্ত কিছু পাল্টে গেল, হই পড়ে গেছে। আমার মনে হয় টেনশন হওয়ার অনেক কারণ হয়ে গেছে এখন। কেন হেনস্থা একটা ব্যাখ্যাও দিচ্ছেন খড়গপুরের সাংসদ। এখন নির্বাচন সামনে আছে, বিজেপি একটা অল্টারনেটিং গভর্নমেন্ট হয়ে গেছে, তো সেই জন্য টেনশন বেশি। সেই জন্য দিলীপ ঘোষকে টার্গেট করা হচ্ছে, নয় পার্টিকেও টার্গেট করা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগকে গুরুত্বই দিতে নারাজ মন্ত্রী। এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে মনে হয়েছে, হিডকোর কাজ হচ্ছে ওখানে দেখানো, কিন্তু হয়তো হিডকো নিজের প্রসেসে করছে। কারণ হিডকোর অফিসারের কি দায় পড়েছে কোনটা দিলীপবাবু থাকবে আর কোনটা জ্যোতিবাবু থাকবে। হিডকো সূত্রে খবর, দিলীপ ঘোষের ফ্ল্যাট ছাড়াও ওই এলাকার একাধিক আবাসন তৈরিতে সমস্যা আছে, তাই প্রমোটারকে ডাকা হয়েছে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডল, জ্যোতির্ময় বসুর সঙ্গে সৌরভ গুহ, আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এই খাতে প্রায় 30,000 কোটি টাকার বিনিয়োগ টানার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। রেলের বক্তব্য, ভারতীয় রেলে আরও উন্নত ও আধুনিক প্রযুক্তি আনতে বেসরকারীকরণ জরুরি। এর ফলে রক্ষণাবেক্ষণের খরচ কমবে, যাত্রার সময় বাঁচবে, বাড়বে সুরক্ষা, যাত্রীরা পাবেন বিশ্বমানের পরিষেবা। তবে বেসরকারি হাতে রেল দিলেও কিছু শর্ত থাকবে। রেলের কর্মীরাই ট্রেন চালানোর দায়িত্বে থাকবেন। 2019 সালে লখনৌ দিল্লি তেজস এক্সপ্রেসের দায়িত্ব আইআরসিটিসির হাতে তুলে দিয়েছিল ভারতীয় রেল। ভারতীয় রেলের অভিনব উদ্যোগ, প্যাসেঞ্জার ট্রেন চালাবে বেসরকারি সংস্থা। 109 রুটে প্যাসেঞ্জার ট্রেন চালাতে টেন্ডার। সর্বাধিক 160 কিলোমিটার বেগে ট্রেন চলবে। 30,000 কোটি টাকার লগ্নি টানার লক্ষ্য। অধিকাংশ ভারতে তৈরি ট্রেন চলবে। ট্রেন চালাবেন রেলেরই চালক ও গার্ড। টিকিটের দাম ঠিক করবে অবশ্য বেসরকারি সংস্থা। ট্রেন চালাতে আগ্রহ দেখাতে পারে কর্পোরেট সংস্থা, এমনটাই রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, সংঘাত বাঁধতে বাধ্য বেসরকারি সংস্থা ট্রেন চালালে ভারতীয় রেলের সঙ্গে, তখন সেই সংঘাতের মীমাংসা করবে কোন সংস্থা? পার্টির সঙ্গে ভারতীয় রেলের ট্রেন চালানো নিয়ে যদি কোনো দ্বন্দ্ব হয়, যদি কোনো বিতর্ক হয়, তাহলে তার বিচার করবে কে? কেউ না। রেল তো নিজের কেস নিজে বিচার করতে পারে না। আমি আসামি, আমি তো আর জাজ হতে পারি না। রেলের সঙ্গে যদি প্রাইভেট পার্টির কোনো সংঘাত হয় স্বার্থে, সেখানে মাঝে কোনো নিয়ন্ত্রক নেই যে ব্যাপারটাগুলোকে সামলাবে। টুইটও করেছেন অধীর রঞ্জন চৌধুরী। লোকসভায় কংগ্রেসের দলনেতা কার স্বার্থে বেসরকারীকরণ প্রশ্ন তুলেছেন টুইটে। অযৌক্তিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কেন্দ্র, টুইট করে দাবি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। 109 রুটে প্যাসেঞ্জার ট্রেনের পরিচালন ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চলেছে ভারতীয় রেল। জনবিরোধী সিদ্ধান্ত, আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। আমি জানি না যে হঠাৎ করে রেলে এইসব রেলগুলো 109টা ট্রেন তুলে দেবে প্রাইভেট হাতে, এটা কেন ভাবা হচ্ছে। আবার আধা আধি বলছে ড্রাইভার আসবে রেল থেকে আর এই চালাবে রেলটা বেসরকারি সংস্থা। একেবারে গ্রহণযোগ্য নয়। সরকারের প্রতিটা পদক্ষেপ জনবিরোধী, এটাও জনবিরোধী।
অন্যদিকে রেলের আরও একটি খবর, গতি বাড়ছে প্যাসেঞ্জার ট্রেনের। এবার দুটি দূরপাল্লা যাত্রীবাহী ট্রেন ছুটবে ঘন্টায় 130 কিলোমিটার গতিতে। দিল্লি থেকে মুম্বাই এবং দিল্লি থেকে হাওড়া দুটি প্যাসেঞ্জার ট্রেনের গতি বাড়ানো হচ্ছে। রেল বোর্ডের সদস্য প্রদীপ কুমার জানালেন, প্রস্তুতি প্রায় শেষ। চলতি আর্থিক বছরেই ট্রেন চালানোর পরিকল্পনা। আগামী দিনে ঘন্টায় 160 কিলোমিটার বেগে ট্রেন চালানোর পরিকল্পনা আছে রেলের। হাই স্পিড ট্রেনগুলিতে LHB কোচ ব্যবহার করা হচ্ছে। ট্রেন লাইন, সিগন্যাল, অন্যান্য প্রযুক্তিগত বিষয়গুলিও উন্নত করা হয়েছে। চলে যাচ্ছে অন্য খবরে। দিল্লির লোদি এস্টেটের বাংলো ছাড়তে হবে প্রিয়াঙ্কা বড্রাকে। এসপিজি নিরাপত্তা না থাকায় সরকারি বাংলো ছাড়ার নোটিশ আবাসন মন্ত্রকের। প্রতিহিংসার রাজনীতির অভিযোগ কংগ্রেসের। प्रियंका गांधी वाड्रा को मिला नोटिस। जी हां, प्रियंका गांधी वाड्रा जो कि कांग्रेस की राष्ट्रीय महासचिव है, उनको शहरी विकास मंत्रालय द्वारा एक नोटिस भेजा गया है। इस नोटिस के माध्यम से प्रियंका गांधी वाड्रा को ये बोला गया है कि आगामी 1 अगस्त से पहले उनको अपना ये निवास स्थान जो कि 35 लोधी स्टेट में मौजूद है, उनको खाली करना होगा। फिलहाल इस नोटिस में बताया गया है कि प्रियंका गांधी वाड्रा के पास SPG सुरक्षा नहीं होने के कारण उनको ये निवास स्थान खाली करना पड़ेगा। फिलहाल प्रियंका गांधी वाड्रा ने ऑनलाइन पेमेंट के माध्यम से अपनी बकाया राशि चुका दी है। अब देखना ये होगा कि वो अपना ये निवास स्थान 35 लोधी स्टेट कब खाली करती हैं। क्या पसंद मुर्मू के साथ मैं रवि मिश्रा, न्यूज 18, नई दिल्ली। চলে আসছে, এ রাজ্যে স্বপ্ন দেখেছিলেন তার হাতে গড়ে উঠবে শিল্প সমৃদ্ধ বাংলা, সোনার বাংলা। রাজ্যে দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা ছিল কল্যাণী দুর্গাপুর হয়ে উঠবে শিল্পনগরী, কিন্তু সেই স্বপ্ন আজও অধরা। দুর্গাপুর কল্যাণীতে বহু কারখানায় বাজে না সাইরেন, যন্ত্রণা অনুভব করে দুই শিল্পাঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাঘাঁটি গড়েছিল আমেরিকা। তখন শিল্পনগরী কল্যাণীর নাম ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নামে, রুজভেল্ট নগর। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে শিল্পনগরী গড়ে তোলার কাজ শুরু হয় এখানে। বিধানচন্দ্র রায়কে কল্যাণীর রূপকার বলে মনে রেখেছে ইতিহাস। এখন তার সেই স্বপ্নের শিল্পনগরীর ঘুম ভাঙে না কারখানার সাইরেনে। বন্ধ হয়ে রয়েছে বহু কারখানা। শিল্প নিয়ে আক্ষেপ করেন শহরের প্রবীণ নাগরিকরা। বিধানচন্দ্র রায়ের জন্মদিনে শিল্পের দাবিতে ফের সরব কল্যাণী। রাজ্য সরকারের উদ্যোগে কল্যাণী ফিরে আসুক স্বমহিমায়, আবেদন কল্যাণী চেম্বার অফ কমার্সের। কল্যাণী পুরসভার বর্তমান প্রশাসক অবশ্য পরিস্থিতির জন্য বামফ্রন্ট সরকারকেই দায়ী করেন। কল্যাণীর যা ডেভেলপমেন্ট ছিল সেখান থেকে গ্রাফ নিচের দিকে চলে গেছে, ডেভেলপমেন্ট তো কিছু হয়নি, যেটা ছিল সেটাও আমরা রাখতে পারিনি। এটা আমাদের কল্যাণীবাসীদের দুর্ভাগ্য। 34 বছরে সেই উন্নয়নের অনেকটাই ধ্বংসপ্রায় হয়ে গেছিল, কিন্তু 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর বাংলার আমরা দেখেছি কোথাও কোথাও আবার নতুন করে শিল্প কারখানা খুলছে এবং নতুন তৈরিও হচ্ছে। ইস্পাত নগরী দুর্গাপুর বিধানচন্দ্র রায়ের মানসপুত্র বলে পরিচিত। বিসি রায়ের দেখানো পথে এগিয়ে গেছে শিল্পনগরী। সময়ের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের সেই গৌরব ক্রমশ ফিকে হয়েছে বলে মনে করেন প্রাক্তন মেয়র। দুর্গাপুরের সেই হিতগৌরবটা আর এখন আছে কিনা সেটা মানুষের মনে বারবার দানা বাঁধে। নববাংলার উপকার হিসাবে বাংলাকে শুধু ভারতবর্ষ নয়, রুর অঞ্চল বলে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছিলেন। আবার কিন্তু কি দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যেতে হবে। জন্মদিনে দুই শিল্পনগরী শ্রদ্ধায় স্মরণ করে বিধানচন্দ্র রায়কে। কল্যাণী থেকে রঞ্জিত সরকার এবং দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, নিউজ 18 বাংলা। এবার আদিবাসী এলাকায় তন্তুজের কাউন্টার খোলা হবে। শাড়ির দামে ভর্তুকি দেবে সরকার। আপাতত পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় দোকান খোলা হবে। পুজোর আগে এমন উপহার পেয়ে খুশি আদিবাসীরা। লালের উপর হলুদ টুরে, কোনটায় আকাশে নীলে সাদা মেঘের ছাপ। তাঁতের শাড়িতে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। বাংলার গ্রামে তাঁতিদের বোনা এই শিল্পের কদর দেশে বিদেশে। তন্তুজের এই শাড়ি এবার নামমাত্র দামে পাবেন আদিবাসীরা। রাজ্য সরকার তন্তুজের কাউন্টার খুলছে আদিবাসী অধ্যুষিত এলাকায়। প্রথমে পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মেমারি,
দক্ষিণ দামোদর, পূর্বস্থলীর মতো কিছু এলাকায় কাউন্টার খোলা হবে। পরে অন্যান্য জেলার আদিবাসী এলাকাগুলোতেও এই উদ্যোগ নেওয়া হবে। আদিবাসী তফসিল ছাড়াও যারা দুর্বল শ্রেণীর মানুষ, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, তারাও এই শাড়ির সুযোগ পাবেন। কিন্তু আমরা এটা আদিবাসী অধ্যুষিত এলাকাতে এই সেল কাউন্টার করব। তন্তুজের শাড়িতে ভর্তুকি দেবে রাজ্য। আদিবাসীরা এই শাড়ি পাবেন মাত্র 106 টাকায়। 99 টাকা ভর্তুকি দেবে সরকার। করোনা, লকডাউন, আমফান, হাজারো দুশ্চিন্তা, তার মধ্যে রাজ্যের এই ঘোষণা আদিবাসী মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছে। এটাই ওদের কাছে হুল দিবসের সেরা উপহার। পূর্ব বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।